শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে নতুন যুগে পা রাখছে মিরাজের বাংলাদেশ। সিনিয়রদের অভাব পূরণে ব্যাটিং অর্ডার বদল লিটনের, জ্বরের কারণে রিশাদকে নিয়ে শঙ্কা। বিপিএল দিয়ে লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি, উপায় না পেয়ে বিদেশি এজেন্সিতে ধর্ণা বোর্ডের, বললেন আকরাম খান। দেশীয় ক্রিকেটারদের জন্য হবে আলাদা টুর্নামেন্ট। ট্রায়াল দেওয়া ফুটবলারদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নয়, ধীরে চলনীতিতে ফেডারেশন, জানালেন সাইফুল বারী চিটু। অনূর্ধ্ব 23 দলের জন্য টার্গেট বেশ কয়েকজন। এফসি এশিয়ান কাপ বাছাইয়ে কাল বাংলাদেশের নারীদের সামনে মিয়ানমার চ্যালেঞ্জ, বাহরাইন বাধা পেরোনোর আত্মবিশ্বাসে টইটুম্বুর বাটলার বাহিনী। এবং ক্লাব বিশ্বকাপের নকআউটে কিছুক্ষণ পর রিয়াল মাদ্রিদ ইউভেন্টাস মহারণ, এমবাপে ফেরায় আত্মবিশ্বাসী লস ব্ল্যাঙ্কোস, জায়ান্ট পথের নেশায় মত্ত তুরিনের অলরেডি। সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচটা জয় দিয়ে রাঙাতে চান টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। লঙ্কানরা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশ ভালো করতে চায় এই ফরম্যাটে। সিনিয়ররা না থাকলেও তরুণরা সময় পেলে ভালো করবে বলে প্রত্যাশা মিরাজের। অন্যদিকে শ্রীলঙ্কাও মুখিয়ে জয় দিয়ে মিশন শুরু করতে। কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। সদ্য সাবেক অধিনায়ক নাজমুল শান্ত মাঠে ঢুকেই গেলেন উইকেট দেখতে। অধিনায়কত্ব ছাড়লেও অভ্যাসটা যে বদলায়নি। সঙ্গে লিটন দাস, পরে যোগ দিলেন মেহেদী হাসান মিরাজও। সাবেক বর্তমান মিলিয়ে 3 অধিনায়কের ছোট্ট একটা মিটিং উইকেটের পাশে। প্রথম ওয়ানডেতে জয় পরাজয়ে উইকেটটা যে হতে পারে বড় নিয়ামক। ছন্নছাড়া বাংলাদেশ পছন্দের ফরম্যাটে র্যাঙ্কিংয়ে আছে সবচেয়ে নিচে। মেহেদী হাসান মিরাজ ক্রাইসিস ম্যান, আরও একবার টালমাটাল অবস্থায় তার হাতে দায়িত্ব। নতুনভাবে তার হাত ধরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় টিম টাইগার্স। এই ফরম্যাটে সবচেয়ে বাজে কেটেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর দ্বিপাক্ষিক সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে ক্যারিবিয়ানদের কাছে। লঙ্কানরা আছে আইসিসি র্যাঙ্কিংয়ের 4 নম্বরে। শ্রীলঙ্কায় টাইগারদের ওয়ানডে জয় মাত্র 2টি, তবু জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ। উইকেটটা অনেক ভালো উইকেট হবে, ব্যাটসম্যানদের জন্য অনেক আইডল হবে, রান করার মতন উইকেট হবে। এবং আমরা আসলে চেষ্টা করব যে এখানে রান করাটা, কারণ আমাদের বোলিং অ্যাটাকও খুব ভালো আছে, ওদেরও ব্যাটিং অ্যাটাক খুব ভালো আছে, আপনার বোলিং সাইডও অনেক ভালো। আমার কাছে মনে হয় যে দুই টিমের ব্যালেন্সটা খুবই ভালো। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে আছে অভিজ্ঞতার ঘাটতি, যা স্বীকার করলেন মেহেদী হাসান মিরাজ। নতুন যুগে মানিয়ে নিতে সময় চাইলেন টাইগার অধিনায়ক। কিছু সিনিয়র প্লেয়ার থাকলে অবশ্যই ভালো লাগতো, আর যেহেতু নেই, তাদের জায়গাগুলো কারা আসবে সেটা নিয়ে আমরা পরিকল্পনা করছি। 1-2টা সিরিজই এটা হবে না, এটার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে, কারণ একসাথে এতগুলো সিনিয়র প্লেয়ার চলে যাওয়াতে সবার জন্য একটু ডিফিকাল্ট। বৈচিত্র্যময় বোলিং অ্যাটাক নিয়ে ভয় ধরাচ্ছে লঙ্কানরা। টেস্ট সিরিজ জিতে আছে দারুণ আত্মবিশ্বাসে। বাংলাদেশকে অবশ্য এই ফরম্যাটে সমীহ করছে লঙ্কানরা। মিরাজ অধিনায়ক হিসেবে কেমন সেটা জানা নেই, তবে সে ব্যাটার বোলার হিসেবে দারুণ। মুস্তাফিজকে নিয়ে আমরা আলাদা পরিকল্পনা করেছি। এখানে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা আছে আমাদের। আমরা জয় দিয়ে শুরু করতে চাই। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে চাই। ফাইনালি উই আর গুড ফ্রেন্ডস। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ মানে ভিন্ন এক উত্তাপ। সাম্প্রতিক সময়ে তৈরি হয়েছে নতুন দ্বৈরথ। লঙ্কানদের মাটিতে মিরাজের অধিনায়কত্বে নতুন দিনের সূচনা হবে কি প্রেমাদাসায়, সেই অপেক্ষায় টিম বাংলাদেশ। প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। পঞ্চপাণ্ডব যুগের পর নতুন বাংলাদেশের সূচনা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজতে। মিডল অর্ডার আর লোয়ার অর্ডারে অন্যতম ভরসা ছিলেন 2 ক্রিকেটার। তাদের জায়গায় কারা হতে পারেন দলের কাণ্ডারি? লিটন দাসকে ওপেনিং থেকে আনা হতে পারে 6 নম্বরে, আর মিরাজের স্থায়ী জায়গা হতে পারে মুশির 5 নম্বরে, এমন ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক নিজেই। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের আরও একটি প্রতিবেদন। অনেক নতুনত্বের সূচনা হবে কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। নতুন অধিনায়ক, পঞ্চপাণ্ডব যুগের সমাপ্তি, মিডল আর লোয়ার অর্ডারে টিম ম্যানেজমেন্টের নতুন ভাবনা। কারা হতে পারে নতুন যুগের কাণ্ডারি, কার উপরই বা ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট?
2001 সাল থেকে অদ্যাবধি পঞ্চপাণ্ডব কেউ না কেউ ছিলেন ওয়ানডে ফরম্যাটে। তাদের ছোঁয়ায় টাইগাররা ঘরে কি বাইরে এই সংস্করণে চোখে চোখ রেখে লড়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুরুটা মাশরাফি বিন মুর্তজা থেকে, সবশেষ ছিলেন মুশফিক মাহমুদুল্লাহ। ওয়ানডে থেকে আনুষ্ঠানিক অবসর না নিলেও সাকিব থেকেও নেই, একরকম পঞ্চপাণ্ডব যুগের আনুষ্ঠানিক সমাপ্তি বলা যায়। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে তাকালেও দেখা যায় 5 ও 6 নম্বর পজিশনে ছিলেন মুশি ও রিয়াদ। এই সিরিজ থেকে 2 পজিশনের জন্য লড়াই করবেন বেশ কয়েকজন, তবে লঙ্কানদের বিপক্ষে কাকে সুযোগটা দিবে সেটাই এখন প্রশ্ন। ওপেনিংয়ে খেললেও লিটন দাসের অভিজ্ঞতা আছে নিচের দিকে খেলার, বিবেচনায় আছে তার উইকেট কিপিংও। সাদা পোশাকে 6 নম্বর পজিশনেই খেলেন উইকেট রক্ষক ব্যাটার। লাল বলে রান পেয়েছেন গল টেস্টে। রিয়াদের 6 নম্বর পজিশনে তার উপর আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। অনুশীলনেও দেখা গেছে তার আভাস। 5 নম্বরে কে হবে দলের ভরসা? অধিনায়ক মিরাজকে বিভিন্ন সময় বিভিন্ন পজিশনে খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট, অবশ্য একেবারে হতাশও করেননি। ওপেনিং থেকে শুরু করে খেলেছেন প্রায় সব পজিশনে। এখন দলের নেতৃত্ব তার হাতে, নিশ্চয়ই চাইবেন একটা নির্দিষ্ট পজিশনে ব্যাট করতে। সেখানে মুশির 5 নম্বর পজিশন হতে পারে পছন্দের জায়গা। যদিও নিজের কিংবা দলের পজিশন নিয়ে খুব একটা খোলাসা করলেন না মিরাজ। অভিজ্ঞতার জায়গায় অভিজ্ঞতার স্থান দিতে চায় টিম ম্যানেজমেন্ট। 2টা ইম্পর্টেন্ট পজিশনের জায়গা কিন্তু চলে গিয়েছে। আমরা চেষ্টা করব ওই জায়গাটা যেন যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার তারা যেন ওই জায়গাটা নিতে পারে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার কাছে মনে হয় যে ওই 2টা জায়গার একটা জায়গায় আমি ব্যাটিং করতে পারি, আর একটা জায়গায় হয়তো লিটন দাসকে খেলাতে পারি। অধিনায়কত্বের সঙ্গে ব্যাটিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে মিরাজের। ওয়ানডে ফরম্যাটে নতুন এক সূচনার অপেক্ষায় বাংলাদেশ। মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ পঞ্চপাণ্ডব যুগের সবশেষ কাণ্ডারি, তারাও বিদায় নিয়েছেন। তাদের জায়গায় কারা সুযোগ পাবে সেই প্রশ্ন থাকলেও যারাই সুযোগ পাক তারা নিঃসন্দেহে ভালো কিছু করবে, সেটাই প্রত্যাশা সবার। কলম্বো থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ? দলীয় সূত্রের খবর, অভিষেক হতে যাচ্ছে বাঁহাতি ওপেনার পারভেজ ইমনের। তবে চিন্তার কারণ ম্যাচের আগের দিন রিশাদ হোসেনের অনুশীলনে না আসা। শারীরিক অসুস্থতায় তার একাদশে থাকা নিয়ে আছে বেশ শঙ্কা। 3 পেসার, 2 স্পিনার আর 7 ব্যাটার নিয়ে মাঠে নামবে টিম বাংলাদেশ। কলম্বো থেকে জানাচ্ছেন তারেক হাসান শিমুল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশ কেমন হতে পারে এবং কি উইকেটের চরিত্রটাই বা কেমন, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। বাংলাদেশ দলের একাদশটার কথা যদি আলোচনা করি, সিনিয়র 2 ক্রিকেটারের কথা বারবারই আসবে। মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তাদের জায়গায় কারা কারা স্থান পাবে এই বিষয়টা নিয়ে আসলে আপনারা জেনেছেন এরই মধ্যে। আরেকটা জায়গায় যদি বলি, ওপেনিং থেকে 11 নম্বর পর্যন্ত আসলে কারা কারা থাকতে পারেন। তানজিদ তামিম অবধারিতভাবেই তিনি আছেন একাদশে, এটা একেবারে নিশ্চিত। তার সঙ্গী কে হবেন? নাইম শেখ নাকি পারভেজ ইমন? যতটুকু বোঝা গেছে অনুশীলন দেখে পারভেজ ইমনকে নিয়ে আমরা দেখেছি সিনিয়র সহকারী কোচ বেশ খানিকটা সময় কাজ করেছেন। সেক্ষেত্রে পারভেজ ইমনের ওডিআইতে অভিষেকের একটা সম্ভাবনা রয়েছে। 3 নম্বর পজিশনটা ফিক্সড। নাজমুল হোসেন শান্ত খেলবেন এখানে। 4 নম্বর পজিশনে কে খেলবেন? মেহেদী হাসান মিরাজ খেলবেন নাকি তাওহিদ হৃদয় খেলবেন? মিরাজকে আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজে 4 নম্বর পজিশনে ব্যাট করেছেন, রানও পেয়েছেন। তবে লং টার্ম প্রসেসের মধ্যে দিয়ে আসলে বাংলাদেশ দল যেতে চাচ্ছে, যার শুরুটা এখান থেকে করতে চাচ্ছে নতুন অধিনায়ক, পাশাপাশি 2027 বিশ্বকাপ রয়েছে। সব কিছুর বিবেচনা করে 4 নম্বর পজিশনে হয়তো তাওহিদ হৃদয়কে আমরা দেখতে পারি। সেই ক্ষেত্রে 5 নম্বর পজিশনে মেহেদী হাসান মিরাজকে হয়তো দেখা যেতে পারে। পাশাপাশি যদি বলি লিটন দাসের কথা, তাকে হয়তো বা আমরা দেখতে পাবো 6 নম্বর পজিশনে। ওপেনিংয়ে যদি তার লাস্ট 6-7টা ইনিংসের দিকে তাকায়, সেক্ষেত্রে কিন্তু একেবারে হতাশ হতে হবে। সিঙ্গেল ডিজিটে রান করেছেন, সেই জায়গা থেকে মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডারে তাকে একটা সুযোগ দেওয়া হবে। 7 নম্বর পজিশনে জাকের আলী অনেক নিশ্চিত বলাই যায়, কারণ তিনি রেগুলারলি এই ফরম্যাটে এই পজিশনে খেলে আসছেন, পারফর্ম করছেন। 8 নম্বরে রিশাদের থাকার কথা, কারণ একমাত্র লেগ স্পিনার বাংলাদেশ দলে আছেন এই রিশাদ হোসেন। 3 পেসারের মধ্যে মুস্তাফিজ তাসকিন অবধারিতভাবেই আছেন। তানজিম সাকিবের কথা বলতে হয়, তার ভালো অভিজ্ঞতা রয়েছে শ্রীলঙ্কার মাটিতে। এশিয়া কাপে তিনি অভিষেক যখন হয়েছিল ভালো করেছেন। এরকম একটা একাদশ হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের। যদি সাকিবকে না নেয় সেক্ষেত্রে হাসান মাহমুদ হয়তো একাদশে শেষ পর্যন্ত ইনক্লুশন হতে পারে। রিশাদকে নিয়ে খানিকটা বিড়ম্বনায় পড়তে হবে টিম ম্যানেজমেন্টকে, কারণ একমাত্র লেগ স্পিনিং অপশন কিন্তু তিনি। আর
তাকে ছাড়া কিন্তু একেবারে খুব বেশি বৈচিত্র্য নেই বাংলাদেশের বোলিং অ্যাটাকে যদি আপনি বলেন শ্রীলঙ্কার তুলনায়। সেক্ষেত্রে তাকে পাওয়ার জন্য টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত চেষ্টা করতেই হবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এই মুহূর্তে কলম্বোতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ওয়ানডে সিরিজে বাংলাদেশ মাঠে নামার আগে অনেক আলোচনা, অধিনায়কত্ব নিয়ে সবচেয়ে বেশি আলোচনাটা হয়েছে নাজমুল হোসেন শান্ত এবং কি মেহেদী হাসান মিরাজ, এই দুই বন্ধুর মাঝেও কি ফাটল তৈরি হবে কিনা। বিসিবির যে সিদ্ধান্তটা নিয়েছে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন, শান্ত অলরেডি টেস্ট ক্যাপ্টেন্সি থেকে নিজে বিদায় নিয়েছেন, এই সব বিষয়গুলো কিন্তু থাকছে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে। তবে আমি যদি একটু বলি যে আজকের অনুশীলনটার কথা, সেক্ষেত্রে আমরা যেমনটা দেখেছি ফ্লাড লাইটে আজকেই প্রথম অনুশীলন করেছে। আগামীকালকের ম্যাচটা যেহেতু হবে ডে নাইট ম্যাচ, সেক্ষেত্রে বাংলাদেশ ফ্লাড লাইটের আলোর সাথে মানিয়ে নেওয়ার কাজটা এখানে করেছেন, দেশের মাটিতেও সেটা করেছেন। পাশাপাশি দুশ্চিন্তার কারণ যেটা আসলে বলছিলাম যে রিশাদকে নিয়ে, রিশাদের যেটা আসলে আমরা দেখেছি প্রথম 3টা সেশনে যখন বাংলাদেশ অনুশীলন করেছে তাকে নিয়ে বিশেষভাবে কাজ করেছেন কোচিং প্যানেল। আমরা দেখেছি সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তাকে নিয়ে লম্বা সময় ধরে ব্যাটিংয়েও কাজ করেছেন, বোলিংয়েও কাজ করেন। তিনি অবধারিত একাদশে যদি না তার শারীরিক যে অসুস্থতা রয়েছে সেটা সেরে না ওঠা পর্যন্ত, আসলে যদি সেরে ওঠেন তাহলে তিনি অবধারিতভাবে একাদশে থাকবেন। যদি তিনি না থাকেন সেক্ষেত্রে বোলিং অ্যাটাকের দিকে যদি তাকাই বাংলাদেশের, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বলতে হয় যে শ্রীলঙ্কার তুলনায় দুর্বল। আমরা যদি দেখি তাদের প্রতিপক্ষ দলে হাসারাঙ্গা, থিকসানার মতো বৈচিত্র্যময় বোলার রয়েছেন, ভিল্লার লাগে আছেন, তার পাশাপাশি পেসাররাও দারুণ, তাদের পছন্দের উইকেটে খেলবেন। সেই জায়গা থেকে বাংলাদেশের বোলিং অ্যাটাক কিছুটা পিছিয়ে থাকবে নিঃসন্দেহে। তবে ব্যাটিং অর্ডারে একটা হয়তো আমরা অভিষেক দেখতে পেতে পারি, পারভেজ ইমনের ওয়ানডে অভিষেকটা হতে পারে। আজকে অনুশীলনটা আসলে যেমনটা আসলে দেখেছি, ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান তিনি বেশ কিছুদিন ধরে, অর্থাৎ ওয়ানডে দল বাংলাদেশে শ্রীলঙ্কায় যখন আসলো তিনি দলের সঙ্গে এসেছেন এবং তিনি আছেন, দলের সঙ্গে অনুশীলন দেখছেন। পাশাপাশি প্রধান নির্বাচক যিনি গাজী আশরাফ লিপু, তিনিও দেশে মানে শ্রীলঙ্কাতে এসে পৌঁছেছেন। আজকে সারাটা সময় অনুশীলনের মধ্যে ছিলেন, দেখেছেন। তবে বাংলাদেশ দলের যে বাহিরের যে আলোচনা সমালোচনা সে যেটাই থাকুক, মিরাজের অধিনায়কত্বে আসলে নতুন দিনের সূচনা হয় কিনা সেটাই আসলে এখন দেখার অপেক্ষা। তো আমার কাছে কলম্বো থেকে এই ছিল সবশেষ খবর। তারেক হাসান শিমুল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কলম্বো থেকে, জানাচ্ছিলেন কাল যে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার, সেখানে কেমন হতে পারে বাংলাদেশ দলের স্ট্র্যাটেজি বা ঘাটতিগুলো কোথায় রয়েছে তার সবশেষ তথ্য। যাব পরের সংবাদে। শ্রীলঙ্কায় শুধু ক্রিকেটের ভাগ্য বদলের পরীক্ষা নয়, পরীক্ষা ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমেরও। বোর্ডের গুরুত্বপূর্ণ এই পদে তার ভবিষ্যৎ কি হবে তার অনেকটাই ঠিক হয়ে যাবে লঙ্কা দ্বীপের হোয়াইট বল সিরিজে। দল ব্যর্থতার বৃত্ত ভাঙতে না পারলে গুরুত্বপূর্ণ ক্রিকেট অপারেশনস কমিটি নিয়ে বিকল্প চিন্তা করতে বাধ্য হবে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। জুলাই বিপ্লবের বছর পূর্তি, দেশের মতো যারা সংস্কার চেয়েছিল ক্রিকেটেও, তাদের আশা পূরণ হলো কতটুকু? আশা পূরণ হয়নি, বরং পালা বদলের প্রেক্ষাপটে দেশের ক্রিকেট হেঁটেছে উল্টো পথে। যাদের ঘিরে ছিল প্রত্যাশার পাহাড়, ক্ষমতার সংস্পর্শে এসে তাদের আসল চেহারা স্পষ্ট হলো ক্রিকেট প্রেমীদের সামনে। ক্রিকেটের সংস্কার পর্বে সবচেয়ে বেশি প্রত্যাশাটা ছিল নাজমুল আবেদিন ফাহিমকে ঘিরে। সাকিব মুশফিকদের কোচ হিসেবে পরিচিতি পাওয়া এই ব্যক্তি বরাবরই সরব ছিলেন বোর্ডের সমালোচনায়। ক্রিকেট কাঠামো কিংবা জাতীয় দল চালানো নিয়ে তার পরিকল্পনাও মুখস্থ ক্রিকেট প্রেমীদের। অথচ জুলাই বিপ্লবের 1 বছরেও সেসব পরিকল্পনার ন্যূনতম বাস্তবায়ন দেখেনি ক্রিকেট বোর্ড। গত জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ক্রিক অপসের দায়িত্ব পেলেও আনঅফিসিয়ালি তার আগে থেকেই এই বিভাগের সবকিছুই নিজের অধীনে রেখেছিলেন নাজমুল আবেদিন ফাহিম। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না পেলে হুমকি দেন পদত্যাগেরও। তবে দায়িত্ব বুঝে পাবার 10 মাসে ব্যর্থতার ঘেরাটোপে জাতীয় দল। এই সময়ে 30 ম্যাচ খেলা টাইগাররা জয়ের মুখ দেখেছে মাত্র 7 বার।
জানুয়ারির আগে থেকেই ক্রিক অপসের দেখভাল করা ফাহিমের অধীনে জাতীয় দলের ব্যর্থতার তালিকাটা বেশ দীর্ঘ। ভারতের টেস্টে হোয়াইট ওয়াশের পর টি-20 সিরিজেও ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি লাল সবুজ। এরপর ঘরের মাঠে আফগানদের কাছে সিরিজ হার, প্রথমবারের মতো আরব আমিরাতের কাছে সিরিজ হার সহ কেবলই হারের বৃত্তে বাংলাদেশ। ক্রিকেটকে পাল্টে দেবার স্বপ্ন দেখানো ফাহিমের অধীনে পাল্টে গেছে ওয়ানডে পারফরম্যান্সও। পছন্দের ফরম্যাটে শেষ 9 মাসে মাত্র একটা ম্যাচ জিতেছে টাইগাররা, সেটাও আফগানদের বিপক্ষে। মাঠের পারফরম্যান্স ছাড়া ড্রেসিং রুমেও এসেছে অস্থিরতা। অধিনায়কত্ব ইস্যুতে টালমাটাল জাতীয় দল, ক্রিক অপস চেয়ারম্যান নিজেও ঠেকাতে ব্যর্থ শান্তর পদত্যাগ। অবশ্য ফাহিম এসব কিছুই দেখেছেন মাঠে থেকে। বোর্ডের ভেতরে গুঞ্জন তাকে ডাকা হয় ট্যুর পরিচালক হিসেবে। তবে তার মধুচন্দ্রিমার ইতি ঘটতে পারে লঙ্কা সিরিজে। সাদা বলের সিরিজেও ব্যর্থ হলে দায়িত্ব হারাতে পারেন বিকেএসপির এই সাবেক কোচ। তাই শ্রীলঙ্কার বিপক্ষে কেবল ক্রিকেটের ভাগ্য বদল নয়, ভবিষ্যৎ নির্ধারিত হবে ক্রিক অপস চেয়ারম্যানেরও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিপিএলের 11 আসরে বদনামই বেশি হয়েছে ক্রিকেট বোর্ডের। উপায় না পেয়ে এবার এজেন্সির মাধ্যমে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে হলেও ডিসেম্বর জানুয়ারিতে 12তম আসর আয়োজনে বদ্ধপরিকর বিসিবি, জানিয়েছেন বোর্ড পরিচালক আকরাম খান। এবার দেশিদের পাশাপাশি আগ্রহ রয়েছে বিদেশি ফ্র্যাঞ্চাইজিরও। বিপিএলের আগের লোকাল ক্রিকেটারদের প্রস্তুত রাখতে চট্টগ্রামে একটি আলাদা টুর্নামেন্টের পরিকল্পনাও রয়েছে। দীর্ঘদিন পরিচালক হিসেবে থাকলেও আঞ্চলিক ক্রিকেটের দুরবস্থা নিয়ে সদুত্তর মেলেনি আকরাম খানের কাছ থেকে। বিপিএল নিয়ে কিন্তু যদি আপনি সত্যি কথা বলতে আপনার সুনামের চেয়ে দুর্নামটা বেশি হয়েছে আমাদের গত 11-12টা বছর যদি আপনি মূল্যায়ন করেন। সোমবারের 6.5 ঘন্টার ম্যারাথন মিটিংয়ে যে কয়েকটি এজেন্ডা বিশেষ গুরুত্ব পেয়েছিল সেগুলোর মধ্যে বিপিএল অন্যতম। বিসিবি সভাপতি হিসেবে অল্প কমাসের দায়িত্বে ফারুক আহমেদ সেরা বিপিএল উপহার দিতে গিয়ে দুর্বার রাজশাহী চিটাগং কিংসের একের পর এক কাণ্ডে উল্টো ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন। বদনাম এড়াতে স্পোর্টস এজেন্সিকে দিয়ে পুরো আসর আয়োজনের পরিকল্পনা করছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। তবে জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে বিপিএল আয়োজন আদৌ সম্ভব কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। এগুলো আমরা মাথা রেখেছি, আলাপ হয়েছে আমাদের, বাট আমরা তার আগেই করার চিন্তা ভাবনা করছি। আইপিএল বলেন, পিসিএল বলেন, ওরা কিন্তু বাইরে এজেন্সিকে দিয়ে করা, এটাতে রিস্ক কিন্তু থাকে না। বদনামের সংখ্যাটাও রিস্কটাও কিন্তু অনেক কম। নোয়াখালীর থেকে দে আর ভেরি ইন্টারেস্টেড আপনার ফ্র্যাঞ্চাইজি হওয়ার জন্য, বিদেশ থেকেও 2-1টা আসছে। পরিবর্তিত পরিস্থিতিতে আসছে নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি। দল সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হওয়ায় লোকাল ক্রিকেটারদের মাঝে আশার সঞ্চার হয়েছে। দেশিদের রেডি করতে এনসিএল টি-20-র বাইরেও টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে বিসিবি। শুরু করছে কিন্তু টি-20 ন্যাশনাল লিগ দিয়ে। আমরা কিন্তু আপনার সেপ্টেম্বরের শুরুতে আমরা ওটা দিয়ে করব, যেহেতু যারা ওখানে ভালো করবে তারা আপনার বিপিএলের আপনার লিস্টে আসবে না। তার আগে একটা রিজনাল একটা ক্রিকেট টুর্নামেন্ট করবো চিটাগংয়ে। সেটা হলো যে চিটাগংয়ের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট যারা আছে ওদেরকে নিয়ে আমরা একটা টুর্নামেন্ট করবো। টি-20 হতে পারে, ওয়ানডে হতে পারে, এটা আমরা আগামী 5-7 দিনের মধ্যে আমরা একটা আলাপ করে নিই। বহুদিন ধরে বোর্ড পরিচালকদের মুখস্থ বুলি ছিল আঞ্চলিক ক্রিকেট কাঠামো শক্তিশালী করতে হবে, যদিও কাজের কাজ হয়নি কখনো। বুলবুল চেয়ারে বসার পর তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। অন্তত দায়িত্বের এই 1 মাসে বিভাগীয় শহরগুলোর হাল হকিকত দেখেছেন তিনি। প্রশ্ন হলো, এত অল্প সময়ে আমিনুল ইসলাম উদ্যোগী হতে পারলে 12 বছরে কেন রিজিয়নাল ক্রিকেটটা চালুই করতে পারলেন না নাজমুল হাসান? এ প্রশ্নে অসহায়ত্ব ফুটে উঠল পাপন, ফারুক, এরপর বুলবুলের বোর্ডেও থাকা আকরাম খানের কণ্ঠে। আমাদের ডেভেলপ হচ্ছে কিন্তু অনেক আস্তে, এটা কিন্তু অনেক তাড়াতাড়ি হওয়া উচিত। শ্রীলঙ্কা পাকিস্তানের চেয়ে বেশি ট্যালেন্টেড প্লেয়ার আছে বাংলাদেশে, বাট আমরা ওদেরকে বের করে আনতে পারতেছি না বিকজ অফ দিস প্রবলেম, যে ওরা খেলার সুযোগ পাচ্ছে না। আপনি এসি দেওয়ার দরকার নেই, আপনার ভালো স্টেডিয়াম করার দরকার নেই, আপনি শুধু মাঠ দেন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। মাটি দিতে পারছি না। এবার ফুটবল প্রসঙ্গ। বাফুফে নেক্সট গ্লোবাল স্টারে অংশ নেওয়া প্রবাসী ফুটবলারদের নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় না ফুটবল ফেডারেশন। তাদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর। এমনকি আলোচিত বিতোষক চাকমাকে নিয়েও তাড়াহুড়ো করতে চায় না বাফুফে। তবে আসন্ন অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্ব ম্যাচের জন্য বেশ কিছু ফুটবলারদের নজরে রাখছে বাফুফে।
হামজা জামালদের পর জুনিয়র প্রবাসী ফুটবলারদের দুয়ার খুলে দিয়েছে ফুটবল ফেডারেশন। বাফুফের 3 দিনব্যাপী ট্রায়াল ছিল যার প্রাথমিক পদক্ষেপ, যেখানে ফুটবলের টানে নিজ খরচেই অংশ নিয়েছেন প্রবাসী ফুটবলাররা। নেক্সট গ্লোবাল স্টারের এই ট্রায়াল ব্যাপক সাড়া ফেলেছে ফুটবল প্রেমীদের মাঝে। শেষ দিনের প্রীতি ম্যাচে সমর্থকদের উপস্থিতি তার প্রমাণ। শিগগিরই তাদের লাল সবুজ জার্সি গায়ে দেখতে চান সমর্থকরা। তবে তাদের নিয়ে কবে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত তা ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে বাফুফে। এখনই ট্রায়ালের চূড়ান্ত সিদ্ধান্তে না গিয়ে তাদের নিয়ে দীর্ঘমেয়াদের পরিকল্পনার আশ্বাস টেকনিক্যাল ডিরেক্টরের। এখনই ওদের নিয়ে কোনো ডিসিশন আমাদের আসার কোনো প্রয়োজন নেই। ইটস আ লং টার্ম প্রসেস ফর সাম প্লেয়ার্স। যাদের বয়স বেশি হয়ে গেছে ওদের জন্য হয়তো অত সময় কম, বাট আমরা যেটা করেছি এখানে আমরা ভিডিও রেকর্ডিং করেছি পুরো 3 দিনই। প্রত্যেকটা প্লেয়ারকে আলাদাভাবেও ফোকাস করা হয়েছে। এদিকে 3 দিনের ট্রায়ালে নজর কেড়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিতোষক চাকমা। প্রীতি ম্যাচে ব্রুকলিন এফসির এই মিডফিল্ডার পেয়েছেন জালের দেখাও। অনূর্ধ্ব 19 দলে তার সম্ভাবনা দেখলেও তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বাফুফে। বিতোষক এখানে কালকে গোলও করেছে। ওর স্টাইল, আপনার বল ধরার ব্যাপার, দৌড়ানো, টেকনিক্যাল স্কিল দেখতে খুবই সুন্দর। বাট এখন কথা হচ্ছে যে আমাদের সেটিংয়ে এসে যখন ট্রায়াল ক্যাম্পে যদি আমরা ডাকি ওদের, তখন ওদের আসল টেস্টিংটা হবে এবং ওই স্ট্যান্ডার্ডে তারা কি বিহেভ করে ওটাই দেখার আগ্রহ আছে আর কি আমাদের। মূলত অনূর্ধ্ব 19 ও 23 দল পরিকল্পনায় রেখেই আয়োজন করা হয়েছিল প্রবাসীদের এই ট্রায়াল। সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাই পর্ব খেলবে অনূর্ধ্ব 23 দল। এর আগে ক্যাম্প করবে লাল সবুজ। ট্রায়াল থেকে ফুটবলার নির্বাচন নিয়ে কি ভাবছে বাফুফে? 23টা আমরা ক্যাম্প শুরু করবো জুলাইয়ের শেষের দিক থেকে। তো ওই ক্যাম্পে তো আমরা কিছু এখান থেকে আমরা দেখবই। যে একটা আমি বিদেশি হাইপ আছে এই জন্যই আমরা নিয়ে নিলাম তা না, কোয়ালিটিটা আমাদের ওইভাবে স্ক্রুটিনি করে তারপরে নেওয়া উচিত। প্রবাসীদের নিয়ে এখানেই থেমে থাকতে চায় না বাফুফে। প্রতি বছর এমন ট্রায়াল আয়োজনের পরিকল্পনা রাখতে চায় ফেডারেশন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। নারী এশিয়ান কাপ বাছাই ম্যাচের খবর। বাছাই নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে স্বাগতিকদের হারাতে পারলেই মূল পর্বে ওঠার পথ অনেকটাই সহজ হয়ে যাবে লাল সবুজের। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে দলগত চেষ্টায় জয় চান ফুটবলাররা। বাহরাইন ম্যাচে ফুটবলারদের পারফরমেন্সে আত্মবিশ্বাসী টিম ম্যানেজমেন্ট। মিয়ানমারের থুনা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 3:30টায়। সবুজে ঘেরা প্রকৃতির বিশালতার মাঝে আকাশ ছোঁয়ার স্বপ্ন ফুটবলারদের চোখে মুখে। এশিয়ান কাপ বাছাইয়ে সবশেষ বাহরাইন ম্যাচটা দেশের নারী ফুটবল ইতিহাসে স্মরণীয় এক জয়। এর আগে বাছাইয়ে 2014 সালে ঢাকায় নিজেদের প্রথম অংশগ্রহণে থাইল্যান্ড, ফিলিপিন্স ও ইরানের বিপক্ষে 3 ম্যাচ খেলে 15 গোল হজম করেছিল বেঙ্গল টাইগ্রেস। 2022 সালে 2 ম্যাচে হজম করে আরও 10 গোল। অথচ সেই দলটাই এবার 7-0 গোলে বাহরাইনকে হারিয়ে আগামী বছর অস্ট্রেলিয়ায় মূল পর্বে ওঠার যোগ্য দাবিদার হিসেবে নিজেদের প্রমাণ করেছে। এশিয়ান কাপে বাহরাইন ম্যাচের আগে কোনো জয় ছিল না বাংলাদেশের। ব্যাক টু ব্যাক সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল এখন বাছাইয়ে অন্য সবার কাছে সমীহ জাগানো এক নাম। অভিজ্ঞ সাবিনা, মাসুরা, সানজিদাদের বাদ দিয়ে তারুণ্য নির্ভর একটা দল নিয়ে রীতিমতো অগ্নি পরীক্ষায় পাশ করেছেন কোচ পিটার বাটলার। সামনে বড় বাধা মিয়ানমার, যাদের বিপক্ষে সবশেষ দেখায় 5-0 গোলে হারের তিক্ত স্মৃতি আছে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 73 ধাপ এগিয়ে আছে তারা। দ্বিতীয় ম্যাচে মিয়ানমারকে হারাতে পারলে আগামী বছর অস্ট্রেলিয়ায় মূল পর্বের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলবে আফিদারা। কারণ গ্রুপের অন্য দল তুর্কমেনিস্তান ফিফা র্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে আছে লাল সবুজের চেয়ে। তাই সামর্থ্যের সেরাটা দিয়ে মিয়ানমার বাধা পাড়ি দিতে চান ফুটবলাররা। সবাই আমরা ফোকাস করতেছি এবং কনসেন্ট্রেট করতেছি। কোচ আমাদের ইনফরমেশন করবে এবং আমরা সেভাবে খেলার চেষ্টা করব। যদি নামার সুযোগ হয় চেষ্টা করব ভালো খেলার। ফাইটিং ম্যাচ আমরা সবাই রেডি হয়ে নামবো। তো আমাদের এটাই চেষ্টা যে ম্যাচটা উইন হলে ইনশাআল্লাহ আমরা কোয়ালিফাই করতে পারবো। ম্যাচের আগে ইনজুরি নিয়ে চিন্তামুক্ত কোচ পিটার বাটলার। মিয়ানমারের কন্ডিশনের সুবিধা স্বাগতিকদের পক্ষে থাকলেও দল নিয়ে আশাবাদী গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ। আমাদের বড় ধরনের কোনো ইনজুরির সমস্যা নেই। কোচ যেভাবে চেয়েছে মেয়েরা ওইভাবে করার চেষ্টা করেছে এবং ভালো করেছে আলহামদুলিল্লাহ, এবং আমরা আশা করছি মেয়েরা আমাদের হতাশ করবে না। বাহরাইন ম্যাচের দাপুটে পারফরমেন্সে স্বপ্নবাজ তহুরা, শামসুন্নাহার, ঋতুপর্ণারা। পারভিন আক্তার, সময় সংবাদ।
ফিফা ক্লাব বিশ্বকাপের খবর কিছুক্ষণ পর নকআউট পর্বের হাই ভোল্টেজ ম্যাচে ইউভেন্টাসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এমবাপে ফেরায় আত্মবিশ্বাসী শাবি আলোনসো। অন্যদিকে রিয়ালের দুর্বলতা খুঁজে সে অনুযায়ী ম্যাচ জয়ের কৌশল আঁটছেন ইউভেন্টাস কোচ ইগর তুদোর। ম্যাচ শুরু হবে আজ রাত 1টায়। আরেক ম্যাচে আতালান্টায় বুধবার সকালে 7টায় মেক্সিকোর ক্লাব মন্তেরিওর বিপক্ষে লড়বে বরুসিয়া ডর্টমুন্ড। অনুশীলনে অন্য সব দিনের চেয়ে ম্যাচের আগের দিনে বেশ ফুরফুরে রিয়াল মাদ্রিদ। নকআউট পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচ, প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব ইউভেন্টাস। হাই ভোল্টেজ ম্যাচের আগেই ফিরে এসেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য কিলিয়ান এমবাপ্পে। গ্যাস্ট্রিক জনিত সমস্যার কারণে যুক্তরাষ্ট্রে পা রেখেই অসুস্থ হয়ে পড়েন ফরাসি তারকা। তাকে ভর্তি করা হয় হাসপাতালে। এমবাপ্পেকে ছাড়াই 3 ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। তবে সুস্থ হয়ে ওঠায় এবার দলকে কোয়ার্টার ফাইনালে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব ফরাসি তারকার কাঁধে। ইউরোপের অন্যতম সফল দল রিয়াল মাদ্রিদের এবারের মৌসুমটা কেটেছে শিরোপা ছাড়া। নতুন কোচ শাবি আলোনসো ফিফা ক্লাব বিশ্বকাপের আগে দায়িত্ব নিয়ে দলকে কক্ষপথে ফেরানোর চ্যালেঞ্জ নিয়েছেন। গ্রুপ পর্বে আল হিলালের সঙ্গে ড্র, পাচুকা ও রেড বুল সালজবুর্গকে হারিয়ে 7 পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। আসরে দুর্দান্ত পারফর্ম করছেন গনসালো গার্সিয়া। 2 ম্যাচে গোল পেয়েছেন তিনি। এছাড়াও বেলিংহাম, গুলের ও ভালভার্দেও আস্থার প্রতিদান দিয়েছেন কোচের। শুরুর একাদশে তাদের থাকা প্রায় নিশ্চিত। ইউভেন্টাসকে সমীহ করলেও সেমিফাইনাল নিশ্চিতে বদ্ধপরিকর শাবি। আমরা আমাদের লক্ষ্য সম্পর্কে জানি। ইউভেন্টাসের সঙ্গে জেতা কঠিন হবে, তবে সবাই জানে তাদের কি করতে হবে। মানসিকতা ধরে রেখেই লড়াই চালিয়ে যাবে ফুটবলাররা। চাপমুক্ত থেকে পারফরমেন্স করতে হবে আমাদেরকে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের দুর্বলতাগুলো খুঁজে সেখানেই আঘাত করতে চান ইউভেন্টাস কোচ। রিয়াল মাদ্রিদ সফল দল, তবে প্রতিটা দলেই কিছু দুর্বল জায়গা থাকে যেগুলো খুঁজে বের করে আমাদের লড়াই করতে হবে। সহজে হাল ছাড়বো না আমরা। দু দলের সবশেষ দেখা হয়েছিল 2017-18 সালের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। সেবার প্রথম লেগে ইউভেন্টাসের কাছে হারলেও ফিরতি লেগের বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। দু দলের এখন পর্যন্ত খেলা 21 ম্যাচের মধ্যে 10 জয় নিয়ে এগিয়ে আছে রিয়াল। 9 ম্যাচ জিতেছে ইউভেন্টাস। আরেক ম্যাচে মেক্সিকোর ক্লাব মন্তেরিওর মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ড। এফ গ্রুপে ফ্লুমিনেন্সের সঙ্গে ড্র করলেও মামেলোদি সাউন্ডাউন্স ও উলসানকে হারিয়ে এফ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শীর্ষ 16তে পা রেখেছিল ডর্টমুন্ড। এবার মেক্সিকোর ক্লাবটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য তাদের। পারভিন আক্তার, সময় সংবাদ। এর আগে একদিনে বিদায় নিয়েছে 2 ইউরোপিয়ান হেভিওয়েট। ম্যানচেস্টার সিটি 4-3 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সৌদি ক্লাব আল হিলাল। আর ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে 2-0 ব্যবধানে হেরেছে চ্যাম্পিয়ন্স লিগ রানার আপ ইন্টার মিলান। ইন্টার মায়ামির সঙ্গে নতুন করে চুক্তি বাড়াতে আগ্রহী নন লিওনেল মেসি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, 2026 ফিফা বিশ্বকাপের আগে MLS ছেড়ে প্রতিযোগিতামূলক কোনো লিগে খেলতে চান আর্জেন্টাইন সুপারস্টার। বিশ্বকাপের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতেই এমন সিদ্ধান্ত নিতে চান বিশ্বকাপ জয়ী তারকা। ধারণা করা হচ্ছে পুরনো ক্লাব বার্সেলোনাতেই ফিরবেন এলএমটেন। ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে শূন্য হাতে বিদায় নিয়েছেন লিওনেল মেসি। নকআউট পর্বের ম্যাচে পিএসজির কাছে রীতিমতো বিধ্বস্ত হয় ইন্টার মায়ামি। এরপর থেকেই গুঞ্জন মায়ামিতে আর থাকতে চান না এলএমটেন। লিওনেল মেসির প্রমাণের আর কিছুই বাকি নেই। সম্ভাব্য সব শিরোপায় জিতেছেন দীর্ঘ ক্যারিয়ারে, কিন্তু ক্লাব ওয়ার্ল্ড কাপে হয়নি প্রত্যাশা পূরণ। মায়ামির সঙ্গে ইউরোপের ক্লাবগুলোর ব্যবধানও হয়েছে স্পষ্ট। এ কারণেই যুক্তরাষ্ট্র ছাড়তে চান আর্জেন্টাইন মহাতারকা। অবশ্য এর পেছনে আছে বড় কারণ। 2026 ফিফা বিশ্বকাপ নিয়ে সিরিয়াস মেসি। ক্যারিয়ার শেষ করতে চান আরও একটি বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, বিশ্বকাপের প্রস্তুতি নিতে মেসি আগামী বছরের শুরুতে খেলতে চান প্রতিযোগিতামূলক কোনো লিগে। সেক্ষেত্রে ইউরোপ হতে পারে তার ঠিকানা, যার জন্য ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়ানোর কথাও আপাতত স্থগিত রেখেছেন এই তারকা। MLS-এর ক্লাবটির সঙ্গে এবছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে মেসির। স্বাভাবিকভাবেই আলোচনায় এসেছে কোন ক্লাবে যোগ দেবেন বিশ্বকাপ জয়ী তারকা। এ বিষয়ে মেসির পক্ষ থেকে এখন পর্যন্ত কিছুই বলা না হলেও ধারণা করা হচ্ছে পুরনো ক্লাব বার্সেলোনাতেই হয়তো ফিরবেন তিনি। সম্প্রতি মেসির বকেয়া বেতনের পুরোটাই শোধ করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটিও প্রস্তুত মেসিকে স্বাগত জানাতে। বার্সা ছাড়ার সময় অশ্রুসিক্ত চোখে মেসিও জানিয়েছিলেন আবারও ফিরতে চান সে করে।
যদিও ক্লাব কর্তৃপক্ষ এখনও আশাবাদী ইন্টার মায়ামিতেই ক্যারিয়ার শেষ করবেন তাদের সবচেয়ে বড় তারকা। 2026-এর মার্চে উদ্বোধন হবে মায়ামির নতুন স্টেডিয়াম। সেখানে মেসিকে দেখতে চান মায়ামি মালিক পক্ষ। এখন সিদ্ধান্ত নিতে হবে মেসিকেই। তামিম হোসেন, সময় সংবাদ। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ফার্স্ট ISF স্কুল গলফ কাপ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মরক্কো যাচ্ছেন রংপুরের 2 শিক্ষার্থী। তারা দুজনই রংপুর ক্যান্টনমেন্টের মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। রেদওয়ান হিমেলের রিপোর্ট। আগামী 14 থেকে 21 জুলাই মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত হবে স্কুল ভিত্তিক গলফ প্রতিযোগিতা। মরক্কোর গলফ ফেডারেশন ও মরক্কো স্কুল স্পোর্টস ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছে ফাউজিয়া ইসলাম মুন এবং আব্দুল্লাহ রাফিয়ান কাইয়ুম। গর্ব ফিল করছি যে বাংলাদেশকে আমি অন্য মাটিতে রিপ্রেজেন্ট করতে পারবো। ইনশাআল্লাহ আশা করি আমরা ওইখান থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। গলফ খেলা আসলে আমাদের হেলথের জন্য ভালো, প্লাস এটা আমাদের এনভায়রনমেন্টের সাথে মিশতে হেল্প করে এবং এটা আমাদের মানুষের সাথে মিশতে হেল্প করে। এই অর্জন উদযাপন করতে মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজন করা হয় জার্সি উন্মোচনের। আমরা গর্বিত যে আমাদের প্রতিষ্ঠানের 2জন শিক্ষার্থী তারা পড়াশোনার পাশাপাশি কোকারিকুলাম অ্যাক্টিভিটিসে ওরা সবসময় জড়িত থাকে। তারই সফলতা নিদর্শন স্বরূপ আমাদের 2জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। চমৎকার আয়োজনে 2 শিক্ষার্থীর সাফল্য কামনা করেন সবাই। তারা দেশের সম্মানের জন্য খেলবে, নিজের স্কুল নিজের দেশের সম্মান যাতে বৃদ্ধি পায় তারা এটার জন্য খেলবে এবং দে আর কনফিডেন্ট। আই থিঙ্ক দে উইল ডু মাচ বেটার দ্যান মেনি আদার্স কান্ট্রিজ অলসো ইনশাআল্লাহ। যদি সঠিক পৃষ্ঠপোষকতা পাই, সবাই যদি এগিয়ে আসে, তাহলে এই খেলাধুলার মাধ্যমে আজকের যে ছাত্রছাত্রী তারা সত্যিকার অর্থে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। রংপুরের দি মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজের গলফ ক্লাবে 15 জনের বেশি আন্তর্জাতিক মানের গলফ খেলোয়াড় রয়েছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। রেকর্ড রান তাড়া করতে নেমে রেকর্ড রানে হারল জিম্বাবুয়ে। 537 রানের টার্গেটে 208 রানে অল আউট হলো স্বাগতিকরা। বুলাওয়ে টেস্ট হারল 328 রানের ব্যবধানে। 2 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল সাউথ আফ্রিকা। 1 উইকেটে 32 রান নিয়ে চতুর্থ দিনে খেলা শুরু করেছিল জিম্বাবুয়ে, কিন্তু সাউথ আফ্রিকার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ব্যাটাররা। এবার ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। সিরিজের সমতায় ফেরার মিশন নিয়ে বার্মিংহাম ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ক্লান্ত থাকলেও জসপ্রীত বুমরাকে রেখে একাদশ সাজাচ্ছে ভারত। আভাস আছে একটি অতিরিক্ত স্পিনার খেলানোর। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে 3 লায়ন্স। ম্যাচ শুরু হবে বুধবার বিকেল 4টায়। জাসপ্রীত বুমরাকে নিয়ে বড়সড় একটা ঝুঁকি নিয়ে নিল ভারত। ক্লান্ত হয়ে যাওয়ায় এজবাস্টন টেস্টের শেষ দিনে যেখানে বলই করতে পারেননি এই স্টার পেসার, তারপরও বার্মিংহামে তাকে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে টিম ইন্ডিয়া। তার মানে লর্ডস টেস্টের চেয়ে এই ম্যাচটাকেই বড় করে দেখছে গৌতম গম্ভীরের দল। গেল ম্যাচে প্রায় সব বিভাগেই দুর্বলতা ফুটে উঠেছে ভারতের। শক্ত ভিত থাকার পরও হুড়মুড় করে ব্যাটিং লাইন আপ কলাপস করা কিংবা ক্রুশাল মোমেন্টে মুড়ি মুড়কির মতো ক্যাচ ছাড়া সবকিছুই ভাবিয়েছে টিম ম্যানেজমেন্টকে। তাই সেকেন্ড টেস্ট শুরুর আগে টিম সিলেকশনে খুব সাবধানী ভারত। আভাস আছে একজন অতিরিক্ত স্পিনার খেলানোর। বুমরা অবশ্যই খেলবে। সামনের ম্যাচগুলোতে তার ওয়ার্কলোড ক্যালকুলেট করে কিভাবে খেলানো যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা এমন একটা স্কোয়াড নিয়ে খেলতে নামবো প্রতিপক্ষের 20 উইকেট তুলে নেওয়া এবং একই সঙ্গে রান করার সামর্থ্য আছে যাদের। আজকের প্র্যাকটিস সেশন শেষে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। দলের সঙ্গে অনুশীলন করলেও বার্মিংহামে খেলার সম্ভাবনা নেই 4 বছর পর স্কোয়াডে ফেরা জফরা আর্চারের। উইনিং কম্বিনেশন ধরে রাখতে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে ইংল্যান্ড। 1-0 লিড নেওয়া 3 লায়ন্স প্রতিপক্ষকে সমীহ করছে ঠিকই, তবে আত্মবিশ্বাস রাখছে নিজেদের সামর্থ্যের উপরই বেশি। আমাদের সামর্থ্যের উপর আস্থা আছে। কিভাবে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হয় সেটা ভালো জানা আছে সবার। গেল 3-4 বছর ধরে আমরা যেভাবে চেস করেছি এটা আমাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করেছে। গেল ম্যাচে জয় তুলে নেয়ার পর এই আত্মবিশ্বাস আরও বেড়েছে। সুতরাং আমরা চেষ্টা করব সিরিজে যে লিড পেয়েছি সেটা ধরে রাখার। এই সফরে ইংল্যান্ডের বিপক্ষে 5টি টেস্ট খেলবে ভারত। তবে ওয়ার্কলোড ম্যানেজ করতে জাসপ্রীত বুমরার খেলার কথা যে কোনো 3 ম্যাচ। এজবাস্টনের পর তাকে বার্মিংহামেও দেখা গেলে লর্ডসে পরের টেস্টে নিশ্চিতভাবেই বিশ্রামে রাখতে হবে বর্তমান সময়ের অন্যতম সেরা পেসারকে। এস এম ইকবাল, সময় সংবাদ। তাকে বলা হয় শ্রীলঙ্কার ক্রিকেটার তৈরির কারিগর। 66 বছরের কোচিং ক্যারিয়ার তার।
লঙ্কানদের প্রথম টেস্ট অধিনায়ক থেকে শুরু করে বিশ্বকাপ দলের সদস্য রোশন মাহানামা ও কুমারা ধর্মসেনা সহ 29 ক্রিকেটার তার কাছে দীক্ষা নিয়ে জায়গা পেয়েছেন জাতীয় দলে। প্রবীণ কোচ নেলসন মেন্ডিসের কাছেই হাতে খড়ি তাদের। বর্তমান দলের কুশল পেরেরা কিংবা সাদিরা সামারা বিক্রমা খারাপ সময়ে ছুটে যান তার কাছেই। কলম্বোতে প্রবীণ এই কোচের সাক্ষাৎকার নিয়েছেন তারেক হাসান শিমুল। লঙ্কান ক্রিকেট বোর্ডের পাশেই মাইটল্যান্ড প্লেসে ছোট্ট এক একাডেমিতে পাওয়া গেল নেলসন মেন্ডিসকে। বয়স 87 হলেও এখনও যেন টকবগে তরুণ। বয়সকে শুধু সংখ্যায় পরিণত করে কঠোর রোদেও নতুন প্রজন্মকে দিয়ে যাচ্ছেন ক্রিকেটের দীক্ষা। জানুয়ারিতে 88-তে পা দেবেন নেলসন। 66 বছরের কোচিং ক্যারিয়ারে তার হাত দিয়ে বের হয়েছে 29 লঙ্কান ক্রিকেটার, যাদের মাঝে আছেন শ্রীলঙ্কার প্রথম টেস্ট ক্যাপ্টেন বান্দুলা ওয়ার্নাপুরা। তেমনই আছেন লঙ্কানদের বিশ্বকাপ জয়ী ও বর্তমান আইসিসি ম্যাচ রেফারি রোশন মাহানামা, কুমার ধর্মসেনা। কোচিং দর্শন তাকে আলাদা করেছে সবার থেকে। শুধু ক্রিকেটার নন, কোচরাও তার ক্লাসে এসে দীক্ষা নেন। এসএলসির প্রেসিডেন্ট শাম্মি ডি সিলভাও ছিলেন তার ছাত্র। শৃঙ্খলা আর ক্রিকেটের প্রতি ভালোবাসাই সফল করেছে নেলসন মেন্ডিসকে। আমার কোচিং দর্শন হচ্ছে শৃঙ্খলা। আমি সব সময় শৃঙ্খলাকে গুরুত্ব দিয়েছি। আমার ছাত্ররা জানে আমি এ বিষয়ে কতটা কঠোর, আর খেলা বা কাজের প্রতি সর্বোচ্চ নিবেদন থাকতে হয়। আমি আমার জীবনী সহ 4টি বই লিখেছি। ক্রিকেটের বেসিকের উপরও বই আছে। এখনো অনেক ক্রিকেটার অফ ফর্মে গেলে আমার কাছে আসে পরামর্শ নিতে। তাদের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হয়েও যেন হয়ে ওঠেনি এই অভিজ্ঞ কোচের। এসিসির কোচ হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের কোচ হওয়ার কথা ছিল, তবে তার হয়নি অসুস্থতার কারণে। তবে এখনো বাংলাদেশের খবর রাখেন। বাংলাদেশে আমার যাওয়ার কথা ছিল। এসিসির পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে, তবে আমি অসুস্থ থাকায় আর যাওয়া হয়নি। মোহাম্মদ আশরাফুলের খেলা এখনো মনে আছে। তরুণ বয়সে শ্রীলঙ্কায় সেঞ্চুরি করেছিল। মুশফিকও দারুণ ক্রিকেটার, অনেক পরিশ্রমী। মাশরাফি অধিনায়ক ছিল। বাংলাদেশে না যাওয়া হলেও খোঁজ খবর ঠিকই রাখা হয়। আমি মালয়েশিয়ায় কাজ করেছি। 7 জন ক্রিকেটার জাতীয় দলে খেলেছে। নেপালের অধিনায়ক আমার ছাত্র। ক্রিকেটার খোঁজার পাশাপাশি প্রান্তিক স্তরে ভালো মানের কোচ থাকাটাও খুব গুরুত্বপূর্ণ বলেও মত এই প্রবীণ কোচের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে নতুন যুগে পা রাখছে মিরাজের বাংলাদেশ। সিনিয়রদের অভাব পূরণে ব্যাটিং অর্ডারে বদল লিটনের জ্বরের কারণে রিশাদকে নিয়ে শঙ্কা। বিপিএল দিয়ে লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি। উপায় না পেয়ে বিদেশি এজেন্সিতে ধর্ণা বোর্ডের, বললেন আকরাম খান। দেশীয় ক্রিকেটারদের জন্য হবে আলাদা টুর্নামেন্ট। এবং ট্রায়াল দেওয়া ফুটবলারদের দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নয়, ধীরে চলো নীতি ফেডারেশনের, জানালেন সাইফুল বারী চিচু। অনূর্ধ্ব 23 দলের জন্য টার্গেটে বেশ কয়েকজন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের। সঙ্গে থাকুন সময়ের।